আসসালামু আলাইকুম। আজ ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে জানার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো, লিখিত বা ভাইবা। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসবে এবং বেলা ১১টায় শুরু হয়েছে। এবং আজ কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে কারা তা জানা যাবে। এবং ইতিমধ্যে জানা গেছে, সেটা হচ্ছে স্পিকার হচ্ছে হাফিজউদ্দিন বীর বিক্রম, এবং ডেপুটি স্পিকার কাইসার কামাল, অর্থাৎ ব্যারিস্টার কাইসার কামাল। উনি ডেপুটি স্পিকার পদে, স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে এই দুইজন শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে। আমাদের সংবিধানের ৭৪ নম্বর অনুচ্ছেদে বলা আছে, জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে সদস্যদের, অর্থাৎ সংসদের ভোটে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, এবং সেটাই করা হয়েছে। দেখেন, হরমুজ প্রণালী ঘিরে হামলা বেড়েছে। হরমুজ প্রণালী বন্ধ করা হলে ইরানে আরও হামলা জোরদার করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন একটা লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালীর দিকেই। এর অনেক কারণ আছে কেন আসলে হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। দেখেন, মধ্যপ্রাচ্য জুড়ে ১৩টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। হরমুজ প্রণালীতে হামলা ৩টি বাণিজ্যিক জাহাজে। ইরানের ১৬ মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস। যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি কিন্তু হামলার দাবি করা হচ্ছে, পাশাপাশি পাল্টাপাল্টিও কাজ করা হচ্ছে। যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা না থামালে জ্বালানি পরিবহনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এই ঘোষণার ফলে প্রণালীটি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। জলপথটি জলপথটি ঘিরে বেড়েছে পাল্টাপাল্টি হামলার মাত্রাও। এতে করে বিশ্বের মধ্যে অস্থিতিশীল থাকা জ্বালানি তেলের বাজার ও শেয়ার বাজার আরও নড়বড়ে হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী হলো আপনার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমুদ্রপথ। মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়। হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো, অন্য পাশে রয়েছে ইরান। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ যে অংশ, সেখানে ইরান ও ওমানের দূরত্ব মাত্র ২১ মাইল। হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে, কিন্তু জ্বালানি সেখানে কিন্তু জ্বালানি তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গভীর ও চওড়া। পৃথিবী যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি করে, তার ১/৫ হরমুজ প্রণালী দিয়ে হয়। এই প্রণালী দিয়ে প্রতিদিন ১,৯০,০০,০০০ ব্যারেল তেল রপ্তানি হয়। ৩টি বাণিজ্যিক জাহাজ হামলার কথা বলছিলাম। এছাড়া গতকাল বুধবার ইরানে ১৬টি নৌযান ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষ্য হচ্ছে, সেগুলো হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের কাজে যুক্ত ছিল। প্রণালীটি বন্ধ হলে ইরানে আরও হামলা ২০ গুণ জোরদার করার হুমকি দিয়েছেন ট্রাম্প। হরমুজের ৩টি বাণিজ্যিক জাহাজ হামলার জন্য কারা দায়ী তা স্পষ্ট নয়। আহ, হরমুজ ঘিরে সংঘাতের মধ্যে গতকাল যুদ্ধের ১২তম দিনেও ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটন বর্তমানে ইরানের সবচেয়ে তীব্র হামলা চালাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন। দেখেন, গত আপনার ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ।
এখন আসি হরমুজ প্রণালী নিয়ে কেন লক্ষ্য করা হচ্ছে? যেহেতু আ প্রায় ২০% বিশ্ব তেলের যে মজুদ এবং সরবরাহ তার ২০% এই অঞ্চল দিয়ে বা এই পথ দিয়ে বা এই প্রণালী দিয়ে হয়। এজন্য সেখানে যদি হুমকি দেওয়া যায়, রাখা যায় তাহলে ২ পক্ষেরই লাভজনক। সেটা ইরানের পক্ষেও লাভজনক, পাশাপাশি হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্যও লাভজনক। আমাদের মতো যারা ছোট দেশ তাদের এগুলো নিয়ে কষ্ট হয়। তারা তেল ঠিকমতো পাচ্ছে না বা আমরা আনতে পারছি না আরকি। ভয়ভীতি থাকা। সুতরাং বড় দেশগুলোর যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের অর্থনীতিতে, আমাদের জ্বালানি মজুদে সব দিক থেকে অ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং আ সেটাই হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু খবরে যাই। আচ্ছা, জ্বালানি তেল চেয়ে ভারতের কাছে চিঠি। এটা একটা চুক্তির আওতায় চিঠি চাওয়া হয়েছে। আপনার ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনতে দেশটির নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে ২০১৭ সালের ২২ অক্টোবর বিপিসির চুক্তি হয়। ২০২৩ সালের মার্চে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। চুক্তি অনুসারে এ বছর ১,২০,০০০ টন ডিজেল আসার কথা। এর বাইরে আরও অতিরিক্ত ৬০,০০০ টন দেওয়ার কথা। তবে তা বাধ্যতামূলক নয়। প্রতিবার ৫,০০০ টন ডিজেল পাইপলাইনে সরবরাহ করা হয়। এবছর গতকাল পর্যন্ত ২ ধাপে ১০,০০০ টন এসেছে। এই সূত্র এই চুক্তির মাধ্যমে এটা আনা হচ্ছে আরকি। তো আজকে এই কলামটা নিয়েই অনেকক্ষণ কথা বলবো। আমি বেশ ভালো লাগলো এটা পড়ে। সার্বভৌমত্বের সীমা এবং ছোট রাষ্ট্রগুলোর চ্যালেঞ্জ। আপনার প্রেক্ষাপট হচ্ছে ইরানে হামলা নিয়ে কতটা সার্বভৌমত্ব আসলে দেশগুলোতে বজায় থাকে আর ছোট রাষ্ট্রগুলোর কী চ্যালেঞ্জ থাকে এটা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। আমি সংক্ষেপে বলছি। প্রথমে একটু একটা শিরোনাম পড়ি যে আপনার ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি আন্তর্জাতিক ব্যবস্থার একটি মৌলিক ভিত্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব যে নীতির ওপর আধুনিক বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে তা বাস্তবে কতটা কার্যকর সেই প্রশ্ন আবার এসেছে। দেখেন জাতিসংঘ কি বলেছিল? জাতিসংঘ বলেছিল বল প্রয়োগ হবে ব্যতিক্রম, আইন থাকবে শক্তির ঊর্ধ্বে। কিন্তু ইতিহাস কিন্তু দেখাচ্ছে বিপরীতভাবে। এই নীতি কখনোই সমানভাবে কার্যকর হয়নি। শক্তিধর রাষ্ট্র প্রয়োজনে আইনকে পাশ কাটিয়ে নিজেদের স্বার্থে আইন কিন্তু ব্যাখ্যা করেছে। দেখেন সার্বভৌমত্ব ধারণা কি এবং বাস্তবতা কি? আপনার আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমত্বের ধারণার সূচনা হয় ১৬৪৮ সালের পিস অব ওয়েস্টফালিয়ার মাধ্যমে। এর মূলনীতি ছিল সরল, রাষ্ট্রগুলো সমান, মানে সরল একটা মূলনীতি ছিল এটার। রাষ্ট্রগুলো সমান, তাদের সীমানা অখণ্ড এবং বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। কিন্তু সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে যে চাপ প্রয়োগ করা, বল প্রয়োগ করা, কঠোর সীমাবদ্ধ নিশ্চিত করা ছোট দেশগুলোর উপরে। ইতিহাসে দেখাচ্ছে কি সার্বভৌমত্বের নীতি কখনোই সমানভাবে কার্যকর হয়নি। আর শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সোভিয়েত যে অক্ষটা গড়ে ওঠে সেখানে কিন্তু প্রভাব বিস্তারের জন্য অন্য রাষ্ট্র অভ্যন্তরের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। আর শীতল যুদ্ধ পরবর্তী সময়ে এই হস্তক্ষেপ হয়েছে অন্যভাবে। সেটা হচ্ছে মানবিক হস্তক্ষেপ, গণতন্ত্রের নামে আগ্রাসন, এইসব নাম দেওয়া হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এগুলোর মাধ্যমে কিন্তু নতুনভাবে আপনার সার্বভৌমত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। মানে একসময় সার্বভৌমত্ব ছিল একেবারে নিঃস্বার্থ একটা অধিকার, এখন কিন্তু অনেকটা সত্তাধীন হয়ে গেছে। এবার আসি ইরানের হামলা নিয়ে। ইরানে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইরাক, লিবিয়া, ভেনেজুয়েলা ও ইউক্রেন প্রতিটি ক্ষেত্রে সার্বভৌমত্ব ভিন্নভাবে ক্ষুণ্ণ হয়েছে। এসব উদাহরণ দেখায় আন্তর্জাতিক আইন ও সমতার প্রতিশ্রুতি বাস্তবে শক্তির ভারসাম্যর কাছে কতটা দুর্বল হয়ে পড়ে। বিশ্লেষক এখানে প্রায় প্রত্যেকটা যুদ্ধেরই কথা বলেছেন। আমরা একটু পড়ি। দেখেন ইরাককে ২০০৩ সালে
যুদ্ধ হলো। যুক্তরাষ্ট্র গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে ইরাকে হামলা চালায় ২০০৩ সালে, অর্থাৎ সামরিক আগ্রাসন চালায়। জাতিসংঘকে পাশ কাটিয়ে একতরফা সামরিক অভিযান ইরাকের সার্বভৌমত্বকে ভঙ্গুর করে তোলে। আইনগতভাবে ইরাক স্বাধীন থাকলেও বাস্তবে সামরিক শক্তির কাছে তা ভেঙে পড়ে। লিবিয়াতে ২০১১ সালে কি হলো? ন্যাটো তথাকথিত মানবতার ভাষায় রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট নীতির নামে লিবিয়াতে হস্তক্ষেপ করে এবং তাদের ঘোষিত উদ্দেশ্য ছিল আপনার নাগরিকদের রক্ষা করা, কিন্তু এখানেও সার্বভৌমত্ব নষ্ট হলো। ভেনেজুয়েলাতে চলমান যেটা বিষয়, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হলো এই বছরের ৩ জানুয়ারিতে, এবং সেখানে আহ, আগের থেকেই তো অর্থনৈতিক অনেক নিষেধ সেখানে দেওয়া ছিল, পাশাপাশি এখন তুলেও নেওয়া হলো আপনার। এর ফলে যেটা হলো, এই যে আপনার নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র তুলে এনে দেখিয়েছে যে সার্বভৌমত্ব শুধু অর্থনৈতিক চাপেই নয়, সরাসরি সামরিক শক্তির মাধ্যমেও ভঙ্গুর হতে পারে। এবং ভেনেজুয়েলার এই চিত্র হচ্ছে যে আপনার সার্বভৌমত্ব দুর্বল করার প্রক্রিয়া বহুমাত্রিক। একদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটিকে বৈশ্বিক বাজার থেকে কার্যত বিচ্ছিন্ন করেছে, ফলে স্বাধীন অর্থনৈতিক নীতি প্রয়োগের ক্ষমতা সীমিত হয়েছে। ইউক্রেনের কথা বলি। ইউক্রেন ২৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে বর্তমান ৪ বছর পার করে ফেলল। রাশিয়ার আগ্রাসন সেখানে চলছে। অখণ্ডতা প্রায় ভেঙেই গেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তা সংঘাতকে দীর্ঘায়িত করেছে। ইউক্রেনের সার্বভৌমত্ব এখানে প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে টানাপোড়েনের শিকার। একদিকে রাশিয়ার চাপ, অন্যদিকে পশ্চিমা সমর্থন। ফলে ইউক্রেনের স্বাধীনতা হয়ে উঠেছে সত্তাধীন। ইরানের কথা সর্বশেষ বিষয়। ইরান আজ সত্তাধীন সার্বভৌমত্বের সবচেয়ে স্পষ্ট উদাহরণ। আইনগতভাবে ইরান একটি সমান মর্যাদা সম্পন্ন রাষ্ট্র, কিন্তু বাস্তবে তার অর্থনৈতিক প্রবেশাধিকার সীমিত, সামরিক চাপ অব্যাহত এবং প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় অচল। অর্থাৎ আইনি মর্যাদা থাকলেও কাঠামোগত সক্ষমতা সীমিত। ফলে সার্বভৌমত্ব অস্তিত্বগতভাবে অস্বীকার করা হয়নি, কিন্তু কার্যকরভাবে সংকুচিত হয়ে আছে। সব মিলে আসলে কি বার্তা দিয়েছে আসলে, যে সার্বভৌমত্ব আজ আর নিঃশর্ত নয়, আইনি সমতার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে শক্তি নির্ধারণ করছে কোন রাষ্ট্র স্বাধীন থাকবে আর কোন রাষ্ট্র সত্তাধীন অবস্থায় টিকে থাকবে। আমাদের মতো বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আমাদের কিন্তু বাস্তবতা বিশেষ তাৎপর্যপূর্ণ। যেমন বলা হচ্ছে যে আজকের বিশ্ব ব্যবস্থায় ছোট ও মধ্যম আকারের রাষ্ট্রগুলোর সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাদের জন্য সার্বভৌমত্ব কোনো অটুট ঢাল নয়, বরং এটি টিকে থাকে অর্থনৈতিক সক্ষমতা, কৌশলগত ভারসাম্য ও দক্ষ কূটনীতির উপর। আমাদের আমাদের মতো ছোট দেশগুলো আমাদের পোশাক রপ্তানি করতে হয়, বিশেষ করে পশ্চিমা বাজারে রেমিটেন্স আনতে হয় মধ্যপ্রাচ্য থেকে। আমরা সব দিক থেকে নির্ভরশীল। আমাদের ফান্ড আসে, তারপরে আমাদের শ্রমিক যাওয়া আসা করে, তারপরে আমাদের রপ্তানি খাত, জ্বালানির আমদানি, তারপরে আমাদের রেমিটেন্স বা আমাদের যত প্রকার আসলে চাহিদাগুলো থাকে, বড় বড় চাহিদা, প্রায় সব চাহিদাগুলো কিন্তু আমরা বিদেশ থেকে আমাদের মানে ফরেন পলিসি আমাদের প্রয়োজন হয় সেই সময়। এখন আমরা তো অর্থনৈতিকভাবেও তো খুব একটা ভালো জায়গাতে নেই, তো আমরা কি করি? অর্থনৈতিকভাবে ছোট রাষ্ট্রগুলো প্রায় সীমিত রপ্তানি খাত, নির্দিষ্ট বাজার এবং জ্বালানি আমদানির উপর নির্ভরশীল। ফলে বৈশ্বিক উত্তেজনা, নিষেধাজ্ঞা নীতি বা বাণিজ্যিক অগ্রাধিকারের পরিবর্তনের ফলে আমরা অস্থির হয়ে উঠি এবং আমাদের প্রবাসী আয়, বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থায়নের উপর নির্ভরতা তাদের আর্থিক স্থিতিকে সহজে ভঙ্গুর করে তোলে এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি আরও জটিল হয়। আমরা কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রেও খুব একটা যে স্বাধীনভাবে দিতে পারি তা না। দেখা যায় আমাদের তো স্বার্থ জড়িত। তখন আমরা হয় চুপ থাকি, না হলে আমরা সমর্থন করি আরকি। যেখানে বলা আছে যে কখনো আন্তর্জাতিক সংস্থায় ভোটের সময়
বড় শক্তির অবস্থানকে সমর্থন করতে হয়। কখনো নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে সামরিক ঘাঁটি বা কৌশলগত প্রবেশাধিকার দিতে হয়। আবার কখনো বাণিজ্য নীতি, আর্থিক বিধিনিষেধ বা বিনিয়োগ নীতিতে আপোস করতে হয়, যাতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বা রাজনৈতিক সম্পর্ক অটুট থাকে। এটা স্বেচ্ছায় কিন্তু এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় তা না, অনেক সময় কৌশলগত চাপের কারণে, অর্থাৎ নিজের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এটা করতে হয়। দেখেন, ছোট রাষ্ট্রগুলোর জন্য আসলে একটা বার্তা আছে, সেটা কঠিন বার্তা কিন্তু স্পষ্ট। সার্বভৌমত্ব রক্ষা করা মানে শুধু সীমান্ত পাহারা নয়, এর অর্থ হলো অর্থনৈতিক স্থিতির জোরদার করা, বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং একক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো। কৌশলগত ভারসাম্য ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততাই টিকে থাকার বাস্তব সত্য। এটাই হচ্ছে বাস্তব কথা, যে একক নির্ভরতা রাখা যাবে না আর কি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।